সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা বৃত্তের 14 গোষ্ঠী সম্পর্কে আলোচনা করব। আমার মনে হয় এর আগে বৃত্ত সম্পর্কে আপনি এত কিছু জানতেন না, তাই বলছি এটি বৃত্ত সম্পর্কে জানার চমৎকার একটি ভিডিও। তো চলুন প্রথমে আমরা দেখে নেই এই ভিডিও থেকে আমরা কি কি জানতে পারবো। তো এই ভিডিও থেকে আপনি যা যা শিখতে পারবেন তা হচ্ছে কেন্দ্র, পরিধি, ব্যাসার্ধ, জ্যা, ব্যাস, বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ, অর্ধবৃত্তচাপ, বৃত্তাংশ, বৃত্তকলা, ছেদক, স্পর্শক, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ। তো এই বিষয়গুলি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেব, তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে পারেন তাহলে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে এই ভিডিও থেকে আপনার সুস্পষ্ট একটা ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যাদের হাতে 15 মিনিট সময় আছে তারা অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আর যদি সময় না থাকে এখন, তাহলে ভিডিওটি আপনি পরে দেখবেন। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যাতে করে আপনি এই ভিডিও থেকে এই বিষয়গুলো শিখে নিতে পারেন। তো বন্ধুরা, যেহেতু আমরা বৃত্ত সম্পর্কে জানতে চলেছি, তাই অবশ্যই বৃত্ত অঙ্কন সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা থাকা দরকার। তো চলুন বিষয়টা আমরা ক্লিয়ার করি। তো লক্ষ্য করুন, এটা হচ্ছে একটি বিন্দু। তো এই বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে আমরা আরও কিছু বিন্দু নিই। ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এই বিন্দু থেকে অন্য যে বিন্দুগুলো আছে এদের দূরত্ব কিন্তু সমান। এভাবে সমান দূরত্ব বজায় রেখে শত শত বিন্দু কিন্তু আমরা নিতে পারি। এরপর প্রতিটি বিন্দু যদি আমরা যোগ করে দেই তাহলে অবশ্যই আমরা একটি বৃত্ত পেয়ে যাব। তো চলুন অঙ্কনের উপর ভিত্তি করে আমরা বৃত্তের একটি সঠিক সংজ্ঞা দাঁড় করাই। বৃত্তের সংজ্ঞা: একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে অবস্থিত সকল বিন্দুর সেটকে বৃত্ত বলে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু বৃত্তের একদম 100% সঠিক একটা সংজ্ঞা। তো আমরা চাইলে কিন্তু এটাকে অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি, যেমন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। তো এই দুইটা সংজ্ঞার যে কোনো একটা কিন্তু আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো চলুন এখন আমরা বৃত্তের প্রকারভেদ সম্পর্কে জানব। বৃত্তের প্রকারভেদ: আমরা জানি বৃত্তের কোনো প্রকারভেদ নেই। নিচের চিত্র দুটি লক্ষ্য করুন। এটা হচ্ছে ত্রিভুজ আর এটা হচ্ছে চতুর্ভুজ। তো আমরা জানি ত্রিভুজ এবং চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বৃত্তেরও কি কোনো প্রকারভেদ আছে কিনা? উত্তর হচ্ছে না, বৃত্তের কোনো প্রকারভেদ নেই। তাহলে বৃত্তের কি আছে? স্বাভাবিক একটা প্রশ্ন আসে, বৃত্তের তাহলে কি আছে? তো বৃত্তের আছে হচ্ছে বিভিন্ন অংশ, মানে বৃত্তের বিভিন্ন অংশ রয়েছে। তো এখন আমরা বৃত্তের সেই অংশগুলো নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা, পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন যাতে করে একবার দেখেই শিখে নিতে পারেন। তো চলুন প্রথমে আমরা বৃত্তের কেন্দ্র সম্পর্কে জানি। লক্ষ্য করুন, এটা হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের ঠিক মাঝেই একটি বিন্দু রয়েছে আর এটাই হচ্ছে কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো এটাই কেন্দ্রবিন্দু? তো দেখেন, এই বিন্দু থেকে পরিধির ওপর যত বিন্দু আছে এদের দূরত্ব কিন্তু সমান। যেমন এখান থেকে এখানকার দূরত্ব সমান, আবার এখান থেকে এখানকার দূরত্ব কিন্তু সমান। তাই আমরা বলতে পারি এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো চলুন এখন আমরা কেন্দ্রের সংজ্ঞাটা দেখে নিই। যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির ওপর সকল বিন্দুর দূরত্ব সমান, ওই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা পরিধি সম্পর্কে জানব। একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে কালো যে বক্ররেখাটা দেখতেছেন এটাই হচ্ছে পরিধি। তো পরিধির সংজ্ঞাটা একটু দেখেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন। একটি আবদ্ধ বক্ররেখার সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে পরিধি বলে। আরেকবার একটু ভালোভাবে লক্ষ্য করুন, একটি বৃত্তের এই বক্ররেখাটাই হচ্ছে পরিধি। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানি। তো প্রথমে আমরা সংজ্ঞাটা আগে দেখে নেই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো দেখেন, এখানে বৃত্তের কেন্দ্র থেকে, মানে এটা কিন্তু বৃত্তের কেন্দ্র,
তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। তার মানে এটা তো আমাদের বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের পরিধি। তো পরিধির উপর কিন্তু অসংখ্য বিন্দু রয়েছে। একটু আগে কিন্তু আমরা দেখেছি পরিধির উপরে হাজার হাজার বিন্দু কিন্তু থাকে। তার মানে এখান থেকে, মানে এই কেন্দ্রবিন্দু থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। যেমন এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধটাকে আমরা এ এবং বি দিয়ে চিহ্নিত করে দিলাম, মানে এ বি হচ্ছে একটা ব্যাসার্ধ। তো চাইলে আমরা একটা বৃত্তে কিন্তু অনেকগুলো ব্যাসার্ধ কিন্তু তৈরি করতে পারবো। তো চলুন আমরা আর একটা ব্যাসার্ধ তৈরি করি। যেমন এখানে আমরা সি নিলাম, এখন এই এ এবং সি কিন্তু আর একটা ব্যাসার্ধ হয়ে গেল। তার মানে একটা বৃত্তে আপনি চাইলে অনেকগুলো ব্যাসার্ধ তৈরি করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা এই জ্যা সম্পর্কে জানব। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নেই, যাতে করে আমরা ভালোভাবে বুঝতে পারি। পরিধির যে কোনো দুইটির বিন্দুর সংযোগ রেখাংশকে জ্যা বলে। তো আমরা জানি পরিধির ওপর কিন্তু অসংখ্য বিন্দু রয়েছে। যেমন এখানে একটা বিন্দু রয়েছে, আবার এখানেও একটা বিন্দু রয়েছে। তাহলে এই বিন্দুর সাথে যদি আমরা এই বিন্দু যোগ করে দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে জ্যা। তার মানে এই যে রেখাংশটা দেখতেছেন, এটা হচ্ছে জ্যা। তো চাইলে আমরা একটা বৃত্তে অসংখ্য জ্যা কিন্তু তৈরি করতে পারবো। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এখানে আমরা এই জ্যাটাকে আমরা চিহ্নিত করে দেই, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তার মানে এ বি হচ্ছে একটি জ্যা। তো চলুন আমরা এখন এই ব্যাস সম্পর্কে জানব। তো চলুন প্রথমে আমরা ব্যাসের সংজ্ঞাটাকে দেখে নিই। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। তো একটু আগে কিন্তু আমরা জ্যা সম্পর্কে কিন্তু জেনেছি। তো এখন আমরা জানবো হচ্ছে ব্যাস সম্পর্কে। তো দেখেন এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু। এর মানে হচ্ছে এই কেন্দ্রটা দিয়ে যদি কোনো জ্যা যায়, তাহলে সেই জ্যাটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস। যেমন দেখেন এই যে এটা হচ্ছে একটা ব্যাস, কারণ এই জ্যাটা কিন্তু এই বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। যেহেতু এই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, এই কারণে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে ব্যাস। তো এখন আমরা এ এবং বি, এই যে এ বিটা আছে বৃত্তের, এই এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। তো এখন আমরা বৃত্তচাপ সম্পর্কে জানবো। তো দেখেন বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে বলা আছে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। তার মানে এই যে কালো দাগটা যে দেখতেছেন, এই কালো দাগটা কিন্তু বৃত্তের পরিধি। তার মানে এই পরিধির যে কোনো অংশকে আমরা বলতে পারবো হচ্ছে বৃত্তচাপ। তো ঠিক আছে, আমরা এখন দেখেন এখানে একটা বিন্দু নিলাম, আবার এই পাশে একটা বিন্দু নিলাম। তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো আমরা এ বি দিয়ে চিহ্নিত করলাম। এখন এই যে অংশটুকু আছে, ভালোভাবে দেখেন, এই যে অংশটুকু আছে, এই অংশটুকুই হচ্ছে বৃত্তচাপ। তো আশা করি বৃত্তচাপ সম্পর্কে এখন আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানবো হচ্ছে উপচাপ সম্পর্কে। তো বন্ধুরা, উপচাপটাকে আমরা সহজভাবে বোঝার জন্য বৃত্তটাকে সমান দুইটি অংশে আমাদের ভাগ করতে হবে। তো আমরা সমান দুইটি অংশে এখন ভাগ করে দিলাম। অর্ধবৃত্ত চাপের চেয়ে ছোট চাপকে উপচাপ বলে। তো এটা মনে রাখবেন, অর্ধবৃত্তর চাপের চেয়ে যে ছোট চাপটা আছে ওটা হচ্ছে উপচাপ, আর অর্ধবৃত্তর চেয়ে বড় যে চাপ আছে সেটা হচ্ছে অধিচাপ। তো বন্ধুরা এখন একটু ভালোভাবে লক্ষ্য করেন। দেখেন অর্ধবৃত্তর ওপরে কিন্তু আমরা ছোট একটা চাপ নিলাম। তো এই যে চাপটা আছে, এই চাপটা হচ্ছে উপচাপ, কারণ এটা কিন্তু অর্ধবৃত্তর চেয়ে ছোট চাপ। আর এই যে বড় একটা চাপ আছে, দেখেন অর্ধবৃত্তর চেয়ে কিন্তু এই চাপটা কিন্তু বড়, তাই এটা হচ্ছে অধিচাপ। তো আশা করি উপচাপ এবং অধিচাপ সম্পর্কে এখন আপনাদের সুস্পষ্ট একটা ধারণা হয়ে গেছে। তো যেহেতু আমরা উপচাপ এবং অধিচাপ সম্পর্কে জানতে পেরেছি, তো এখানে বলা আছে কি অর্ধবৃত্ত চাপ। তো অর্ধবৃত্ত চাপটা মানেই হচ্ছে বৃত্তের অর্ধেকের উপর যে চাপ, সেটাই হচ্ছে অর্ধবৃত্ত চাপ। তো দেখেন এই যে চাপটা আছে বৃত্তের অর্ধেক নিয়ে যে চাপ, সেটাই হচ্ছে অর্ধবৃত্ত চাপ। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এখন আমরা এই বৃত্তাংশ সম্পর্কে জানবো। তো এটা কিন্তু খুবই সহজ, একবার দেখলেই কিন্তু পারবেন। তো দেখেন প্রথমে আমরা সংখ্যাটা দেখি, তাহলেই বুঝতে পারবেন। বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে। তার মানে আমাদের একটা জ্যা দরকার আর একটা বৃত্তচাপ দরকার, তারপরে ওখানে যে অংশটা গঠিত হবে বা তৈরি হবে সেটাই হবে বৃত্তাংশ।
তো আমরা একটা জে নিলাম। তো এখান থেকে এই জেটা দিয়ে কিন্তু আমরা বৃত্তটাকে কিন্তু দুইটি অংশে ভাগ করে দিলাম। তো এই যে অংশটুকু আছে, এই যে অঞ্চলটা আছে বৃত্তের, এই অংশটাই হচ্ছে বৃত্তাংশ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা বৃত্তকলা সম্পর্কে জানি। তো এটা কিন্তু আরও সহজ। তো প্রথমে আমরা সংজ্ঞাটা আগে দেখে নিই। তো দেখেন এখানে বলা আছে বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে। তার মানে বৃত্তের কি লাগবে, দুইটি ব্যাসার্ধ লাগবে, আর ওই ব্যাসার্ধের উপর একটা কি লাগবে, চাপ লাগবে। তো দেখেন আমরা নেই, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, আবার এটা হচ্ছে আর একটা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে একটা চাপ। তার মানে এই যে অংশটুকু আছে এই অংশটুকুই হচ্ছে বৃত্তকলা। তো আশা করি বৃত্তকলা এখন বুঝে গেছেন। তো চলুন এখন আমরা ছেদক সম্পর্কে জানব। তো ঠিক আছে, প্রথমে আমরা এই ছেদকের যে সংজ্ঞাটা আছে আমরা সংজ্ঞাটা দেখি। তো দেখেন এখানে বলা আছে যে রেখাংশ বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বলে। তার মানে এই ছেদক হওয়ার জন্য আমাদের লাগবে কি, একটা রেখাংশ লাগবে। আবার ওই রেখাংশটা কি বৃত্তের দুইটি বিন্দুতে, মানে এই যে দুইটি বিন্দুতে কি করবে, ছেদ করবে। তো দেখেন এখানে একটু দেখেন ভালোভাবে, তাহলে এই যে এটা কিন্তু একটা রেখাংশ, এখানে এই বিন্দুতে আর এই বিন্দুতে কিন্তু ছেদ করেছে এই রেখাংশটা। তার মানে এ এবং বি, এই এ বি হচ্ছে ছেদক। তার মানে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু দিয়ে আর এই যে এখানে আর একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুকে কিন্তু ছেদ করেছে এই রেখাংশটা। তাই আমরা বলতে পারি এটা হচ্ছে ছেদক। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা স্পর্শক সম্পর্কে জানব। বৃত্তের স্পর্শক হলো এমন একটি রেখা যা বৃত্তটিকে যে কোনো একটি বিন্দুতে স্পর্শ করে এবং কখনো বৃত্তের অভ্যন্তরে প্রবেশ করে না। তো ঠিক আছে, চিত্রের মাধ্যমে আমরা একটু দেখে নিই। তো দেখেন এখানে আমরা একটা বিন্দু নেই, এই যে বিন্দুটা নিলাম। এখন এই যে আমরা একটা রেখাংশ নিলাম। তো রেখাংশটা একটু ভালোভাবে দেখেন, এই বিন্দুটাকে কিন্তু শুধুমাত্র একটু স্পর্শ করেছে। হ্যাঁ, এই রেখাটা কিন্তু কখনোই এই বৃত্তের ভেতরে কিন্তু প্রবেশ করবে না। তাই আমরা বলতে পারি এটা হচ্ছে স্পর্শক। তো আশা করি স্পর্শকটা কি এখন আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এখন আমরা এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে জানব। তো চলেন প্রথমে আমরা কেন্দ্রস্থ কোণটা আগে জানি। তো প্রথমে আমরা সংজ্ঞাটা আগে দেখে নেই। তো দেখেন কোনো বৃত্তচাপের প্রান্তবিন্দুদ্বয় কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। তার মানে হচ্ছে দেখেন এখানে কোনো বৃত্তচাপের প্রান্তবিন্দুদ্বয় কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। একটু ভালোভাবে লক্ষ্য করেন, এটা হচ্ছে একটি বৃত্তচাপ। তো এদিকে আমরা একটা এ এবং এখানে আমরা একটা বি নিলাম। তো এই যে এ বি হচ্ছে একটা বৃত্তচাপ, তো এটা আমরা জানছি। তো দেখেন এই বৃত্তচাপে এটা হচ্ছে একটা প্রান্তবিন্দু আর এটা হচ্ছে আর একটি প্রান্তবিন্দু। তো এই প্রান্তবিন্দু দ্বয় যদি এই কেন্দ্রে যদি একটা কোণ উৎপন্ন করে তাহলে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। তো ঠিক আছে, দেখেন এই যে কোণটা আছে, এই যে কোণটা উৎপন্ন হলো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এখন কিন্তু আমরা কেন্দ্রস্থ কোণ সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানবো হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কে। তো বৃত্তস্থ কোণ আবার কোনটা, দেখেন ঠিক একই চাপের ওপর যদি আমরা পরিধির উপর কোনো কোণ উৎপন্ন করি, যেমন দেখেন এই যে এখানে কিন্তু আর একটা কোণ উৎপন্ন হলো। তো এই যে কোণটা উৎপন্ন হলো এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, মানে পরিধির উপর যে কোণটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এটাকে কিন্তু পরিধিস্থ কোণও কিন্তু অনেকে বলে থাকে। তো যাই হোক, পরিধির উপর যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা বৃত্তস্থ কোণের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই। তো একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন এখানে বলা আছে বৃত্তের দুইটি যে পরিধির যে বিন্দুতে ছেদ করে এবং সেই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বৃত্তস্থ কোণ বলে। তার মানে বৃত্তের দুইটি যে, তার মানে এটা আর এটা কিন্তু দুইটি কিন্তু যে, আর এটা কিন্তু এই দুইটা যে কিন্তু পরিধির উপর একটা কোণ যে উৎপন্ন করছে, আর এটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। তো বন্ধুরা আশা করি বৃত্ত সম্পর্কে আপনাদের এখন সুস্পষ্ট একটা ধারণা হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে, তো কুইজটি দেখুন। বৃত্তের ব্যাসার্ধের কত গুণ? তো ঠিক আছে, এখানে 4টি অপশনও দেওয়া আছে। তো আপনারা ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দেন বৃত্তের ব্যাসার্ধের কত গুণ।